কাঁদছো কেন আদ্র? আমি দিশা আন্টির কথা শুনে ফেলেছি বাবা। প্রয়াস আদ্রকে বুকে চেপে ধরল। দিশার কাণ্ড জ্ঞানে কিছুটা বিরক্ত হলো। আদ্রের সামনে কথাগুলো বলে দেওয়া উচিত হয়নি তার। আদুরে কণ্ঠে আদ্রকে উদ্দেশ্য করে বলল, তুমি না স্ট্রং আদ্র, স্ট্রংরা কিন্তু কখনো কাঁদে না। কিচ্ছু হয়নি, বাবা আছে তো। আদ্রকে বুকে জড়িয়ে প্রয়াসের ছোটবেলার কথা মনে পড়ে গেল। যখন প্রচন্ড ভয় পেলে শাহিদ সাহেব ওকে বুকে জড়িয়ে বলতেন, বাবা আছি তো। ওর এখন সেই কথাটা আবার শুনতে ইচ্ছে করছে। কেউ মাথায় হাত দিয়ে বলুক, আছি তো। নানুর কাছে যাও, স্কুল ড্রেসটা বদলে খাবার খেয়ে আসো। তুমি তুমি এখনো খাওনি জানলে মা কিন্তু বকা দেবে। আদ্র নড়ল না, বাবার বুকের সাথে মিশে রইল। প্রয়াস বুঝল দিশার কথাগুলো বাচ্চাটার হৃদয়ে প্রভাব ফেলেছে। প্রভাব তো ওর মধ্যেও পড়েছিল সেই 5 বছর আগে। সেই প্রভাব কেটে গেলেও এখন আবার নতুন করে আবার হানা দিয়েছে। কি অসহ্য এক যন্ত্রণা হচ্ছে বুকের মধ্যে। কাউকে হারিয়ে ফেলার ভয় যে কতটা গভীর ব্যথা, সেটা ওর থেকে ভালো আর কেউ বা জানে না। ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে প্রয়াস আবারও অতীতে ডুব দিল। সন্ধ্যা 6:30 বেজে গেছে। চারিদিকে প্রকৃতির আলো ক্ষীণ হয়ে আসতেই বাড়ির চারপাশের সব কৃত্রিম আলো জ্বলে উঠেছে। হলুদের মণ্ডপ সাজানো হয়ে গেছে বিকালের মধ্যে। ক্যামেরা, লাইট, সেটআপ সব হয়ে গিয়েছে। এখন শুধু হলুদ শুরু হবার পালা। প্রয়াসের পরনে একটা সাদা পাঞ্জাবি। এখনো হলুদের জন্য তৈরি হয়নি সে। কিছুক্ষণ আগে নাবিলা ফোন ধরে বলেছে ওরা বাড়ির পথে রওনা দিয়ে গিয়েছে। তারপর থেকে ফোন বন্ধ। হুট করেই ফোন বন্ধ হওয়ায় প্রয়াসের বিরক্তি লাগলো। পর মুহূর্তেই ভাবলো হয়তো চার্জ শেষ। গেটের সামনে পায়চারি করতে করতে ওর পা ধরে গেছে। মশারা ওর বিয়ে উপলক্ষে ওর শরীর থেকে ফ্রিতে রক্ত খেয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর প্রয়াস জেসির ফোনে কল দিল। ওর ফোনও বন্ধ। প্রয়াসের এবার চিন্তা হলো, সে এমিলির ফোনে কল দিতেও একই ঘটনা, ফোন বন্ধ। শেষমেশ মাহিকে ফোনে পেল। মাহি রিসিভ করে জানালো সে আসছে। প্রয়াস নাবিলার কথা জানতে চাইলে বলল বিকালেই জেসি এবং নাবিলাকে রেখে ও সোহানের সাথে দেখা করতে গিয়েছিল। প্রয়াস এবার দিশেহারা হয়ে পড়ল। দৌড়ে ভেতরে ঢুকে তারেক হোসেনকে খুঁজতে লাগলো। তিনি সোফায় বসে হিসেব করছেন। প্রয়াস গিয়ে ড্রাইভারের নাম্বার চাইতেই তারেক হোসেন সোজা হয়ে বসলো। তার মেয়ে এখনো বাড়ি ফেরেনি। প্রয়াসের সাথে ফোনে অ্যাক্টিভ ছিল, তাই ওনার চিন্তা ছিল না। এখন তিনজনের ফোন বন্ধ শুনে ওনার মুখটা ভয়ে আতঙ্কে সাদা হয়ে গেল। ড্রাইভারকে কল দিলে সেও ফোন বেজে বেজে থেমে গেল। বেশ কয়েকবার একই অবস্থা। প্রয়াস দৌড়ে গাড়ি নিয়ে বের হয়ে গেল। ওর বুক ধড়ফড় করছে। এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে ড্রাইভারের ফোনে অনবরত কল করেই যাচ্ছে। প্রয়াসের গাড়ি যখন প্রায় 15 মিনিট ধরে এয়ারপোর্টের পথে রওনা হয়েছে, তখন ফোন রিসিভ হলো অপর পাশ থেকে। হ্যালো চাচা, নাবিল। হ্যালো, আপনি কি এই মোবাইলের বিক্রিতির বাড়ির লোক? জি জি, কে আপনি? আর এই ফোন আপনার হাতে কিভাবে? প্রয়াস গাড়ি থামিয়ে দিল। ওর হাত পা কাঁপছে কোনো অজানা আশঙ্কায়। একটা প্রাইভেট কার এবং ট্রাকের ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটেছে। প্রয়াস অস্ফুট স্বরে উচ্চারণ করল, অ্যাক্সিডেন্ট? প্রাইভেট কারের পেছন দিয়ে একটা দ্রুতগামী ট্রাক ধাক্কা দিয়েছে। ট্রাকের ড্রাইভার পলাতক, আর প্রাইভেট কারটা একদম দুমড়ে গেছে। ভেতরে 2জন মহিলা, 1জন পুরুষ এবং একটা বাচ্চা ছিল। সবাই গুরুতর আহত। বিশেষ করে একজন মহিলার অবস্থা এতটাই মারাত্মক যে তাকে দেখতেও ভয় লাগছে। সবার অবস্থাই গুরুতর, বাঁচবে বলে মনে হয় না। গাড়ি থেকে এই ফোনটা পেয়েছি। আমরা ওদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিচ্ছি। যদি আপনি ওনাদের বাড়ির লোক হন, জলদি আসুন, অনেকটা সময় পার হয়ে গেছে। প্রয়াস অনুভূতি শূন্য হয়ে বসে রইল। ব্রেইন ক্ষণিকের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। শূন্য দৃষ্টিতে মোবাইলের দিকে তাকিয়ে রইল। ও কি কাঁদলো? প্রয়াসের স্তব্ধতা কাটলো আরো একটি কলে। অপরিচিত নাম্বার। প্রয়াস কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করলো। মনে মনে দোয়া করলো আর যেন কোনো খারাপ খবর না আসে। কেমন দিলাম মিস্টার প্রয়াস? অয়ন? প্রয়াস বিস্মিত কণ্ঠে উচ্চারণ করলো, ইয়া, ইটস মি। আমাকে অপদস্থ করে নাবিলাকে আমার থেকে কেড়ে নিয়েছিলে না?
আমি এত সুন্দর প্ল্যান করে দারোয়ানদের ঘুমের মেডিসিন দিয়ে নাবিলাকে বারান্দা টপকে কিডন্যাপ করে আনি, সেখানেও তুই এসে বাগড়া দিলি। কিন্তু এবার কি করবি মিস্টার হিরো? আমি আউট অফ কান্ট্রি ছিলাম বলে বেশ মজাতে ছিলি, ভেবেছিস আমার থেকে মুক্তি পাবি, কিন্তু আমি নাবিলার উপর সব সময় নজর রেখেছি। তাই তো আজকে সুন্দর করে একটা অ্যাক্সিডেন্ট করিয়ে দিলাম, কিছুই করতে পারলি না। কথা থামিয়ে অয়ন বিদঘুটে শব্দে হাসল, তারপর হিসিয়ে বলল, নাবিলা আমার না তো, নাবিলা তোরও না, মরে গেছে বোধহয় এতক্ষণে। এর থেকে বড় শাস্তি তোর আর তোর পরিবারের জন্য আর কিছুই হতে পারে না। সব প্রতিশোধ একবারে পূরণ হয়ে গেল। অন্যের জন্য গর্ত করতে গিয়ে সেই গর্তে নিচে পড়লি তো। এইটুকু কথা বলে প্রয়াস ফোন কেটে দিল। চোখের কোণে হাত দিয়ে দেখল অঝরে জল গড়াচ্ছে, দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। নিজেকে সামলে কোনো মতে গাড়ি স্টার্ট দিল। উদ্দেশ্য হসপিটাল। হসপিটালের করিডোরে বিধ্বস্ত এক পরিবার এক চিলতে আলোর আশায় বসে আছে। সাইমা বেগম অনবরত আহাজারিতে বেশ কয়েকবার জ্ঞান হারিয়েছেন। জ্ঞান ফিরে আবারও সেই বুক ফাটা আর্তনাদ। এখন ক্লান্ত শক্তিবিহীন শরীর নিয়ে চেয়ারে মাথা ঠেকিয়ে বসে গোঙাচ্ছে একটু পরপর। নয়নতারা বেগমকে ঘুমের ইনজেকশন দিয়ে হসপিটালেই কেবিন বুক করে সেখানে রাখা হয়েছে। তার অবস্থা খুব একটা ভালো নয়। ডাক্তারদের আশঙ্কা তার পুনরায় হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে। শাহেদ সাহেব এবং তারেক হোসেন স্তব্ধ, নির্জীব, নিষ্প্রাণ হয়ে বসে আছেন মেয়ের কেবিনের সামনে। কোথা থেকে কি হয়ে গেছে এখনো কারো বিশ্বাস হচ্ছে না। মাহি, দিশা, জেসি সবাই করিডোরে বসে আছে। জেসি রাতে মাহিকে নাবিলাদের বিয়ের ছবি পাঠানোর কথাটা বলতে কল দিয়েছিল। শুনল কিছু ভিন্ন কথা। ওর আর দেশ ছাড়ার কথা মাথায় এলো না। নাবিলা, অলিভার এবং এলিমিলি তিনজনেই আইসিইউতে ভর্তি। ড্রাইভারের আঘাত গভীর হলেও ডাক্তার তাকে বিপদ মুক্ত ঘোষণা করেছে। তবে তার কপালে ঘাড়ে বেশ সেলাই পড়েছে, দুহাত প্লাস্টার করা হয়েছে। সুস্থ হতে বেশ সময় লাগলেও তিনি জীবন ঝুঁকি মুক্ত। প্রয়াস চাতক দৃষ্টিতে তাকিয়ে আছে আইসিইউর দরজায়, একটা ভালো সংবাদ পাবার আশায়। তিনজনকে নিয়ে ডাক্তাররা এখনো আশঙ্কা মুক্ত নয়। রাত পার হয়ে ভোর হয়েছে কিছুক্ষণ। কাল একটি সুখের রাত হবার কথা ছিল, হয়েছে জীবনের সবচেয়ে ভয়াবহ রাত, যেখানে এক একটা নিঃশ্বাসও কষ্টকর। ডাক্তার জানিয়েছে নাবিলার পিঠে, মাথার পেছনে এবং পায়ে বাজেভাবে জখম হয়েছে। মাথার আঘাতটা গুরুতর হওয়ায় জ্ঞান না ফেরা পর্যন্ত ডাক্তাররা নিশ্চিত হয়ে কিছুই বলতে পারবে না। এমিলি সবার মধ্যে সবথেকে বেশি আহত ব্যক্তি। ওকে দেখে যে কারো চোখে অনায়াসে জল চলে আসবে। অ্যাক্সিডেন্টের সময় অলিভার ওর কোলে ছিল। ছেলেকে আড়াল করতে গিয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে সে। ডান পা হাঁটু থেকে প্রায় আলগা হয়ে গেছে। রাতেই এক দফা অস্ত্রোপচার করে ওর পাটা আলাদা করা হয়েছে। এমিলির মাথা থেকে শুরু করে সব জায়গাতেই ব্যান্ডেজ করা। ঠোঁটটা পর্যন্ত দুর্ঘটনার ভয়াবহতা থেকে বাদ যায়নি। ব্যাগের পর ব্যাগ রক্ত লেগেছে। তিনজনের জন্য রক্তের জোগাড় করতে প্রয়াস এবং নাবিলার পরিবারের সব থেকে বেশি কষ্ট হয়েছে। অলিভারও মায়ের মতো বেশ আঘাতপ্রাপ্ত। ছোট্ট একটা শরীরে বেশ অনেকগুলো সেলাই পড়েছে, রক্ত ঝরেছে। বাচ্চাটা বেঁচে ফিরলে এই ট্রমা থেকে সহজে বের হতে পারবে কিনা সন্দেহ। বিধ্বস্ত প্রয়াস নাবিলার থেকেও বেশি দোয়া করছিল অলিভারের জন্য, বাচ্চাটা যেন বেঁচে যায়। নিষ্পাপ প্রাণটা যেন আবার হেসে ওঠে। ওকে যেন ওর বাবার ভয়ঙ্কর খেলার নিষ্ঠুরতম বলি হতে না হয়। ডাক্তারদের ধারণা ছিল এমিলি কোমায় চলে যাবে। তবে সবাইকে অবাক করে দিয়ে এমিলির জ্ঞান ফিরল সকাল 8টা নাগাদ। যেখানে ওর থেকে কম আঘাত পেয়েও অলিভার বা নাবিলার জ্ঞান ফেরা নিয়ে নিশ্চয়তা ডাক্তারটা দিতে পারছে না। এমিলি জ্ঞান ফিরে প্রয়াসের সাথে কথা বলতে চাইল। ডাক্তারদের নিষেধ সত্ত্বেও প্রয়াস ওর সাথে কথা বলতে গেল। এমিলি দুর্বল কণ্ঠে জানতে চাইল, আমার অলিভার কি বেঁচে আছে? প্রয়াসের মনে হলো এর থেকে করুণ কঠিন কথা কেউ ওকে জিজ্ঞেস করেনি। একজন মা জানতে চাইছে তার ছেলে জীবিত কিনা। কি বলবে ও? বেঁচে আছে নাকি মরার মতো বেঁচে আছে? অনেকক্ষণ কথার সাথে যুদ্ধ করে প্রয়াস উত্তর দিল, আছে। মিথ্যা সান্ত্বনা স্বরূপ যোগ করলো, ডাক্তার বলেছে খুব জলদি সুস্থ হয়ে উঠবে। এরপর কিছুক্ষণের নীরবতা। এমিলি খুব কষ্টে কাটা ঠোঁটে নাড়িয়ে উচ্চারণ করলো, আমাকে দেখে কি অলিভার ভয় পাবে প্রয়াস? পাবে না, ভালোবাসা মানুষকে কেউ ভয় পায় না।
কিন্তু অলিভার তো তার সুস্থ এবং সুন্দর মাকে ভালোবাসে। এই মাকে কি ও চিনবে? তুমি বেশি কথা বলো না, জলদি ঠিক হয়ে যাবে। অলিভারও তোমার কাছে আসবে। এমিলি বোধহয় হাসার চেষ্টা করলো প্রয়াসের উত্তর শুনে, কিন্তু আজ ওর হাসতেও মানা। প্রয়াসকে বলল, আমার ছেলেটা এখন থেকে তোমার দায়িত্বে রইল প্রয়াস। ওর সব দায়িত্ব তোমার। বাবা কিংবা দাদুর বাড়ির যে সীমানায় আমার ছেলে যেন না যায়, আগলে রেখো ওকে। প্রয়াসের বুকটা ধক করে উঠল। এসব কেন বলছে এমিলি? তোমাকে সুস্থ হতে হবে। অলিভকে আবার মায়ের আদর দিয়ে তুমি বড় করবে। যতদিন তুমি অসুস্থ থাকবে অলিভ আমার কাছে ভালো থাকবে। ওর সর্বোচ্চ খেয়াল আমি রাখবো। আমার অলিভ 3 বছরের একটা বাচ্চা। সব সময় ওর স্মৃতিগুলো সুন্দর রাখতে চেয়েছি আমি। এমনকি ওর বাবাকে নিয়েও কখনো বাজে কথা বলিনি ওর সামনে। তুমি দেখো ও যেন এই অ্যাক্সিডেন্টের স্মৃতিটুকু জলদি ভুলে যায়, এই অ্যাক্সিডেন্ট থেকে যেন রিকভার করতে পারে। প্রয়াস কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এটা অ্যাক্সিডেন্ট ছিল না এমনি, এটা ঘটানো হয়েছে। বাকিটুকু প্রয়াসের আর বলতে হলো না। এমিলি নিজেই সব বুঝে গেল। জিজ্ঞেস করলো, ও কি জানতো গাড়িতে ওর ছেলে আছে? হয়তো না। আরো কিছু কথা হলো প্রয়াস এবং এমিলির মধ্যে। প্রয়াস কথা বলার পুরোটা সময় একবারও চোখ তুলে তাকাতে পারেনি এমিলির দিকে। শুধু বেরিয়ে আসার সময় 2 হাত জোর করে মাথা নিচু করে ছিল কিছুক্ষণ, হয়তো চোখের জল আটকানোর বৃথা চেষ্টা। প্রয়াস বেরোতেই এমিলি আবার চোখ বুঝল। প্রয়াস বেরিয়ে এসে অয়নের নাম্বারে ফোন লাগালো। ভেবেছিল ফোনটা বন্ধ থাকবে, হলোও তাই। প্রয়াস দিশাকে অনুরোধ করলো ওর মায়ের মাধ্যমে অয়নের সাথে যোগাযোগ করতে। তাকে যেন নিজের এই মহান কর্মের বিস্তারিত জানানো হয়, যেন জানানো হয় তার আদরের ছেলে এবং ছেলের মাও নাবিলার সাথে আঘাতপ্রাপ্ত। অয়ন ওর মায়ের সাথে রেগুলার যোগাযোগ রেখেছে, দিশা সেটা জানে। সে প্রয়াসকে আশ্বাস দিয়ে অলিভারকে আরেকবার দেখে এলোমেলো পায়ে বেরিয়ে গেল। একটা নির্ঘুম রাত কাটিয়ে সবাই প্রায় দুর্বল হয়ে গেছে। খাবার শেষ কখন খেয়েছিল জানা নেই প্রয়াসের। হয়তো কাল দুপুরে। শাহেদ সাহেব তার বন্ধু তারেক হোসেন এবং সাইমা বেগমকে সান্ত্বনা দিয়েই যাচ্ছে রাত থেকে। খাবার এনে সবাইকে খাওয়াতেও চেয়েছে, কিন্তু পানি ছাড়া আর কিছু কারো গলা দিয়ে নামেনি। নয়নতারা বেগমের ঘুমের ঔষধের প্রভাব কেটেছে বেলা করে। সবাইকে আশ্চর্য করে দিয়ে তিনি ছিলেন একদম শান্ত। না কাঁদলেন আর না কারোর সাথে কোনো কথা বললেন। এতে করে সবাই আরো বেশি ভয় পেয়ে গেল। নয়নতারা বেগমের সাথে একজনকে সব সময় রাখা হলো। দায়িত্বটা জেসি নিজের কাঁধে তুলে নিল। দাদির সব দিকে খেয়াল সেই রাখবে বলে আশ্বাস দিল। কিন্তু একটা পাথরের কি খেয়াল রাখবে জেসি? অয়ন যখন হাসপাতালে এলো তখন প্রায় বেলা 11টা বাজে। সে হন্ততন্ত হয়ে পাগলের মতো ছুটে আইসিইউর সামনে এসে দিশাকে বলতে লাগলো অলিভার কোথায়। অয়নকে এখানে দেখে উপস্থিত সবাই চমকাচ্ছে। দিশার সাথে ইতিমধ্যে তার বাঘ বিতণ্ডা লেগে গেছে। যদিও প্রয়াস এখনো এমিলি দিশাকে ছাড়া কাউকে অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু জানায়নি, জানানোর অবকাশ পায়নি, কিন্তু দিশা এবং অয়নের ছোটখাটো একটা বাঘ বিতণ্ডায় সবাই মোটামুটি আঁচ করে নিল আসল ঘটনা। তারেক হোসেন যখন রাগে কিরমির করে এগিয়ে আসতে চাইল, প্রয়াস বাধা দিয়ে নিজে এগিয়ে গেল। অয়নকে এমিলির কেবিন দেখিয়ে দিয়ে বলল, ওখানে কেউ তোর অপেক্ষায় আছে। ছেলে বেঁচে আছে নাকি মরে গেছে পরে জানতে পারবি, আগে ওখানে যা। অয়ন একটা কথাও বাড়ালো না, ঘোর গ্রস্তের মতো এগিয়ে গেল সারণীর 2 নাম্বার রুমটায়। দরজা খুলে ভেতরে ঢুকতে নিলে নার্স বাধা দিল। প্রয়াসের অনুরোধে ভেতরে যাওয়ার অনুমতি পেল অয়ন, তবে ভেতরে ঢুকে ওর মনে হলো না আসাই বোধহয় ভালো ছিল। এমিলির তখনও জ্ঞান আছে। ডাক্তার ঘুমের ঔষধ দিতে চাইলেও সে গ্রহণে অস্বীকার জানায়। তাকে কিছুক্ষণ সময় সজ্ঞানে থাকতে দেওয়ার অনুরোধ করে। ওর একজনের সাথে কথা বলা বাকি, হয়তো শেষ কথা বলা। অয়ন দেখল সাদা কাপড়ে গলা অবধি ঢাকা এক বিভৎস নারীকে, ওর বাচ্চার মা। দূরে কেন অয়ন? ভয় পাচ্ছ আমায় দেখে? অয়ন কয়েকবার ঢোক গিলল, শুকনো ঠোঁট ভিজিয়ে কাঁপা কাঁপা গলায় বলল। তুমি বাংলাদেশে আসবে বলনি কেন? এমিলি হাসল, শ্লেষাত্মক হাসি, বলল, তোমার সাথে কি আমার তেমন কোনো সম্পর্ক আছে যে জানাবো? আমার ছেলে কোথায় যাবে আমার জানার অধিকার আছে।
কেন জ্বালালেন না আমায়? এমিলি প্রসঙ্গ এড়িয়ে গেল, করুণ কণ্ঠে বলল। আমায় কখনো ভালোবেসেছিলে অয়ন? অয়ন সহসাই প্রশ্নটার উত্তর ভেবে পেল না, কিছুক্ষণ চুপ থেকে বলল। ভালোবাসতাম বলেই অলিভার এসেছিল আমাদের মাঝে। ভালোবাসুনি, আমি তোমার মোহ ছিলাম। এক ভিনদেশী সুন্দরী মেয়েকে নিজের গার্লফ্রেন্ড করে রাখার আগ্রহ থেকে আমার প্রতি তোমার নজর পড়েছিল, সেটাকে আমি ভালোবাসা ভেবেছিলাম। আর তুমি ভেবেছিলে ইচ্ছা পূরণ। আমার উপর মোহ ছিল তোমার, এবং মোহকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল আমাদের সম্পর্ক। যেদিন মোহ ছুটে গেল, বাবা মার এক্সকিউজ দিয়ে ছেড়ে দিলে আমায়। অলিভ তোমার ভালোবাসার চিহ্ন নয়, ও শুধু আমার ভালোবাসার চিহ্ন। তুমি বলতে চাইছো আমি অলিভকে ভালোবাসি না? হয়তো নিজের রক্ত বলে ওর প্রতি তোমার একটা মায়া হয়ে গেছে, পিতৃত্বের টান। তবে জানো তো, তুমি যেদিন বাবা মার দোহাই দিয়ে আমাদের সম্পর্কের ইতি টানলে, সেদিন থেকে আমার এক দীর্ঘশ্বাসের দিন শুরু হয়। সেই দীর্ঘশ্বাস কতটা যন্ত্রণার সেটা শুধু আমিই জানি। আমার ভালোবাসা মিথ্যে ছিল না। তুমি আসলে ভালোই বাসতে জানো না। না আমাকে বেসেছিলে, না অলিভকে, আর না নাবিলাকে। নাবিলাকে পুতুল করে রাখতে চেয়েছিলে। সেটা ভেস্তে গিয়ে অহংয়ে লাগায় নাবিলা তোমার জেদে পরিণত হলো। আর ফলাফল দেখো, তোমার জেদ, রাগ, হিংসা, প্রতিশোধ পরায়ণতা, অর্থাৎ তোমার পাপ তোমারই ছেলেকে আজ শেষ করে দিচ্ছে। অয়ন এতক্ষণে দেখল এমিলির একটা পা বোঝা যাচ্ছে না সাদা চাদরের নিচে। ওর বিস্ময় দেখে এমিলি কান্না চেপে রাখা গলায় বলল, নেই। অয়ন মুখ ঢেকে ফেলল। এমিলির শেষ লাইনটা ছিল, আমার ছেলে যদি বেঁচে থাকে, ওর জীবনে তুমি আর কোনোদিন এসো না। অয়ন কেবিনে ঢোকার 10 মিনিটের মাথায় এমিলি শ্বাস ত্যাগ করলো সারা জীবনের মতো। ওর দীর্ঘশ্বাসের অবসান ঘটেছে, তবে দীর্ঘশ্বাসের শুরু হলো অপরজনের উত্তপ্ত অনুশোচনার দীর্ঘশ্বাস। হয়তো এই দীর্ঘশ্বাস বয়ে বেড়াতে হবে বাকি জীবন। অয়ন যখন কেবিন থেকে বেরিয়ে এলো, ওর নির্লিপ্ততা দেখে প্রয়াস বুঝে গেছে মানুষটা পৃথিবী ত্যাগ করেছে। প্রয়াস এক কোণে চুপচাপ বসে রইল। উঠতে ইচ্ছে করলো না, ক্ষেপে উঠে অয়নকে ধরতে ইচ্ছে করলো না, এমিলির নিথর দেহের কাছেও যেতে ইচ্ছে করলো না। ও জানতো এমনটাই হবে, তবুও মানতে কেন কষ্ট হচ্ছে। তারেক হোসেন অয়নকে হসপিটালে দেখা মাত্রই পুলিশকে জানিয়ে দিয়েছিলেন। পুলিশ এসেও পড়েছে। অয়ন কেবিন থেকে বের হতে ওকে ধরা হলো। অয়ন বাধা দিল না। ওর মাথায় এমিলির বলা কথাটা ঘুরছে। অলিভারের প্রতি ওর ভালোবাসা নেই, শুধু আছে পিতৃত্বের টান। সত্যিই কি তাই? তাহলে এই টান এত বেশি অসহ্য কেন, এত যন্ত্রণার কেন? দিশার দিকে করুণ চোখে তাকিয়ে বলল। অলিভারকে দেখতে পাবো শুধু একবার? দিশা অবাক হলো। ওর হুকুম জারি করা ভাই অনুরোধ করছে। দিশা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কেবিনটা। অয়ন শুধু একবার বাহিরের থেকে দরজার ছোট কাচের আস্তরণ দিয়ে ছেলেকে দেখল। ছোট্ট শরীরটা বিছানার সাথে মিশে আছে, মুখে অক্সিজেন, কপালে ব্যান্ডেজ, হাতে ক্যানেলা লাগানো। ছোট বুকটা ওঠানামা করছে ধীরে ধীরে। অয়ন দেখল, দেখেই গেল যতক্ষণ না পুলিশ কনস্টেবল ওকে টেনে টেনে না নিয়ে গেল। আজ থেকে ওর জীবনে থাকবে আফসোস, ভালোবাসতে না পারার আফসোস, সাথে যন্ত্রণাময় দীর্ঘশ্বাস। অলিভারের জ্ঞান ফিরল পরের দিন। ডাক্তার জানালো অলিভার এখন বিপদ মুক্ত, তবে বাচ্চা বলে সাবধানে থাকতে হবে। কাটার স্থান যতদিন না 80% ঠিক হচ্ছে, ওকে হাসপাতালেই রাখতে হবে। জ্ঞান ফিরেই অলিভার মাম্মা মাম্মা বলে একাধারে কেঁদেই গেল। দিশার হাজারটা আদুরে কথায়ও কান্না থামল না। কান্নার ফলে গলা ভেঙে গেছে। একমাত্র প্রয়াসকে দেখে একটু শান্ত হয়েছে সে। প্রয়াস ওকে বুকে নিয়ে বলল, অলিভ ডিয়ার, হোয়াই ফিয়ার, গুড বাই, নেভার ক্রাইস। অলিভ শান্ত হয়। কিছুক্ষণ পর আবার তার স্বরে কেঁদে ডাকে, মাম্মা আসে না, আসবেও না। ওর কান্না দেখে কাঁদে দিশাও, কাঁদে সবাই। কাঁদতে পারে না শুধু প্রয়াস।
ওর মনে শুধু শক্ত থাকার প্রয়াস চলছে। একজন যে এখনো লুকোচুরি খেলায় ব্যস্ত। নাবিলার জ্ঞান ফিরল 1 সপ্তাহ পর বৃহস্পতিবারে। প্রয়াস জোহরের নামাজ শেষে তখন অলিভারকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছিল। খবরটা পেয়ে ছুটে গেল নাবিলার কেবিনে। এই 7 দিনে ও একবারের জন্যেও নাবিলার কেবিনে আসেনি। দেখা তো দূর, ভালোবাসার মানুষটার নিস্তেজ দেহটা দেখার সাধ্য ওর ছিল না। আজ দেখল উপর হয়ে শুয়ে আছে নাবিলা। পিঠে আঘাতপ্রাপ্ত হওয়ায় এভাবেই থাকতে হচ্ছে তাকে। চোখ পিটপিট করে আশেপাশে কাউকে খুঁজছে। প্রয়াসকে দেখে সেই চোখ স্থির হলো, শান্ত হলো, তৃপ্ত হলো। প্রয়াস ধীর পায়ে এগিয়ে গেল ওর দিকে। মেঝেতে হাঁটু গেড়ে বসে ওর গালে হাত রাখলো। সাথে সাথে ওর অক্ষিকোটরের ধরে রাখা উষ্ণ ঝর্ণা বাঁধ ভাঙল, বয়ে যেতে লাগলো নিঃশব্দে। নাবিলা ক্যানেলা লাগানো হাতটা তুলে প্রয়াসের চোখ মুছিয়ে দিতে চাইল। প্রয়াস সেই হাতটা অজস্র অধরের স্পর্শে ভরিয়ে দিয়ে গালের সাথে চেপে ধরল, বলল, তুই বড্ড নিষ্ঠুর। আমাদের নিয়তি হয়তো বেশি নিষ্ঠুর। আজকে আমাদের বিয়ের দিন। হুম, আজ থেকে 1 সপ্তাহ আগে এই দিনে আমাদের গায়ে হলুদ ছিল। নাবিলা বিস্মিত কণ্ঠে বলল, আমি এতদিন অজ্ঞান ছিলাম। সাথে আমাদের শেষ করে দিয়েছিলে। সবাই জীবন্ত লাশ হয়ে গেছে। নাবিলা প্রয়াসের দিকে পূর্ণ দৃষ্টি ফেলল। লাল টকটকে চোখ, চোখের নিচে কালি, গালে অযত্নে দাড়িগুলো বেড়ে উঠেছে। নাবিলার কান্না পেয়ে গেল। প্রয়াসকে জড়িয়ে ধরতে ইচ্ছে করলো, কিন্তু ওর ওঠার শক্তিটুকু নেই। প্রয়াস বোধ হয় ওর মনের বাসনা বুঝলো। আরো খানিকটা এগিয়ে ওর ঘাড়ে মুখ গুজে বলল, ভালোবাসি নাবিলা, আমার এক জন্মের সবটুকু ভালোবাসা শুধু তুই। নাবিলা এলো তার কিছুটা পর। নয়নতারা বেগম ছুটে এসেই নাবিলাকে জড়িয়ে ধরতে চাইল। নার্স বাধা দিয়ে বলল, পিঠের আঘাত এখনো সারেনি, তাই জড়িয়ে ধরা যাবে না। প্রয়াস নাবিলাকে ধরে বসিয়ে দিল। নয়নতারা বেগম 7 দিন পর এই প্রথম কথা বললেন। কান্নামাখা আদুরে কণ্ঠে বললেন, খুব কষ্ট হচ্ছে সোনা? হচ্ছে, কিন্তু তোমাদের দেখি কি অবস্থা করেছো নিজেদের। শরীর অসুস্থ হলেও মানুষ ভালো থাকতে পারে, কিন্তু মন অসুস্থ হলে যে ভালো থাকা যায় না। তুই যে আমাদের সবার মন। নাবিলা আলতো করে মাথা ঠেকালো নয়নতারা বেগমের বুকে। নয়নতারা বেগমের খড়ায় ফাটল ধরা শূন্য হৃদয়ে বৃষ্টি নামলো। ইচ্ছে করলো নাতনিকে বুকের ভেতর লুকিয়ে ফেলতে, কিন্তু হাত উঠিয়ে জড়িয়ে ধরার ক্ষমতাটাও তার নেই। অতিরিক্ত খুশিতে শরীর অসাড় হয়ে গেছে। আদ্র কাঁদছে কেন প্রয়াস? জেসি শুকনো মুখে প্রশ্ন করলো। প্রয়াস জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। পানি তেষ্টা পেয়েছে খুব। নির্লিপ্ত কণ্ঠে বলল, দিশা হয়তো নাবিলার ব্যাপারে আলোচনা করছিল, আদ্র সেটা শুনে ফেলেছে। কি বলছো? দিশার আরো সতর্ক হওয়া উচিত ছিল। এই জন্যই স্কুল থেকে ফিরে মুখে কিচ্ছুটি তুলে নি ছেলেটা। কত করে খাইয়ে দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু কাজ হলো না। বলতে বলতে জেসি ব্যাগ থেকে পানির বোতলটা বের করে এগিয়ে দিল প্রয়াসের দিকে। প্রয়াস পুরো বোতল পানি শেষ করে ফেলল। খালি বোতলটা জেসির দিকে এগিয়ে দিয়ে বসে রইল চুপচাপ। জেসি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোমরা বাবা ছেলে দুজনেই দেখছে আমাকে চিন্তায় শেষ করে ফেলবে। এভাবে আর কতক্ষণ বসে থাকবে? কিছু অন্তত মুখে দাও। জেসি শুকনো মুখে বিদায় নিল। প্রয়াস নির্লিপ্ত নির্জীব ভঙ্গিতে হেঁটে জানালার কাছে গেল। দুপুর গড়িয়েছে অনেকক্ষণ। সূর্য পশ্চিমে হেলে পড়েছে কিছুটা। দুপুরের খাবার শেষে কেউ ভাত ঘুম দিতে ব্যস্ত, আবার কেউ পুনরায় নিত্যদিনের কাজে ব্যস্ত। প্রয়াসের কোনো তাড়া নেই, শুধু আছে এক বুক অপেক্ষা। হাতের মুঠো খুলে চোখের সামনে ধরল সে। তালুতে একটা খয়েরি রঙের রাবার ব্যান্ড। একটা চাপা শ্বাস ফেলে আবার হাত মুঠো করে নিল প্রয়াস। মনে মনে স্বগুক্তি করে বলল, এক নিষ্ঠুরকে ভালোবেসে চলছে অনবরত। সে কি জানে আমার বুকে তার জন্য বিশাল ক্ষত? ঘুম ভাঙতেই গালে কারো হাতের স্পর্শ পেল নাবিলা। চোখ পিটপিট করে তাকাতেই দেখলো একটা ফর্সা মুখ ওর দিকে ঝুঁকে আছে। ওকে চোখ খুলতে দেখে গাল থেকে হাত সরিয়ে কিছুটা পিছিয়ে গেল সে। নাবিলা হেসে ফেলল, বলল,
অলিভ ডিয়ার, গুড মর্নিং। অলিভার উত্তর দিল না। সে প্রয়াসের কোলে মিশে গেল। প্রয়াস হেসে বলল, কাল যা করেছিস তারপর আমারই তোকে ভয় লাগছে। আর ও তো একটা বাচ্চা। নাবিলা কপট রাগ দেখানোর ভান করলো। প্রয়াস ওর গাল টেনে দিয়ে পড়ল, থাক, আর রাগ দেখাতে হবে না। রাগ তো আমার দেখানো উচিত। বাসর রাতে পড়ে পড়ে ঘুমিয়েছিস, আর এদিকে আমার চোখে ঘুম নেই আজ কতগুলো দিন থেকে। সেদিকে কারো খেয়াল নেই। নাবিলার চেহারায় রাগ অদৃশ্য হয়ে ফুটে উঠল একরাশ লজ্জা। ওর সামনে বসে থাকা মানুষটা ওর স্বামী। ভাবতেই কেমন এক সুখের লজ্জায় মরিয়ে যাচ্ছে সে। কাল রাত 11টার দিকে ওরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সেটাও এক বিরাট ঝামেলা ছিল বলা চলে। হসপিটালে বিয়ে। এই হসপিটালে প্রথম বোধহয় এমন ঘটনা ঘটল। ইতিমধ্যে পুরো হসপিটালে ছড়িয়ে পড়েছে কথাটা। নাবিলার জ্ঞান ফেরার দিন রাতে জেসি দেখতে আসে ওকে। সমস্যাটা মূলত সেখান থেকেই শুরু। নাবিলা জেসিকে প্রয়াসের আশেপাশে সহ্য করতে পারছিল না। ওর বারবার মনে হচ্ছিল ও মরে যাবে, তারপরে প্রয়াস জেসিকে বিয়ে করে নেবে। আবার মনে হচ্ছিল জেসি হয়তো প্রয়াসকে কেড়ে নেবে, অথবা নাবিলা অ্যাক্সিডেন্টে অসুন্দর হয়ে গেছে, তাই প্রয়াস আর ওকে ভালোবাসবে না। এমন হাজারটা কথা সারাক্ষণ মনে মনে আওড়িয়ে গেছে নাবিলা। প্রয়াসকে নিয়ে পজিটিভ হয়ে গিয়েছিল। ওকে কেবিন ছেড়ে বের হতে দিত না, এমনকি অলিভারের কাছেও যেতে দিতে ভয় পেত। ঘুমের ঘোরেও আবল তাবল বকে যেত। ডাক্তাররা জানায় নাবিলার হয়তো অ্যাক্সিডেন্ট থেকেই মানসিক সমস্যা হচ্ছে। ও প্রয়াসকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। নাবিলার এমন অস্বাভাবিক আচরণে সবাই চিন্তিত হয়ে যায়, বিশেষ করে প্রয়াস। কারণ অলিভকে সামলানোর জন্য একমাত্র ওই আছে। অলিভার কারো কাছেই যায় না প্রয়াস ছাড়া। মা হারা ছেলেটাকে প্রয়াস নিজেই মায়ের ভালোবাসা দিতে চেষ্টা করে যাচ্ছে অনবরত। ওকে ভুলিয়ে রাখছে অন্য কিছুতে। তবুও একটু পর পরই অলিভার মায়ের খোঁজ করে। প্রয়াস জানায় মাম্মা ব্যস্ত আছে, পরে আসবে। অলিভার কিছুক্ষণের জন্য ভুলে যায়, আবার হঠাৎ জোরে কেঁদে ওঠে মাম্মা মাম্মা বলে ডাকে। বাধ্য হয়ে নাবিলা এবং অলিভারকে এক কেবিনে রাখার ব্যবস্থা করায় সে। এরপরই একটা সুন্দর পরিবর্তন ঘটে। অলিভার নাবিলাকে পেয়ে অনেক অংশেই মাকে ভুলে থাকতে পারে। নাবিলাও প্রয়াসকে হারানোর ভয় থেকে কিছুটা বেরিয়ে আসতে পেরেছে। কেবিনটা যেন তিনজনের ছোট্ট একটা সংসারে পরিণত হয়েছে। অলিভার যেন ওদের সন্তান হয়ে উঠল সহজেই। ছোট্ট অলিভারের স্মৃতি থেকে মা নামক মানুষটা রয়ে গেলেও বাবাকে প্রায় ভুলে গেছে সে। একটিবারের জন্যও অয়নের জন্য কাঁদেনিও, বরং প্রয়াসকেই যেন অঘোষিত বাবা মানতে শুরু করেছে। ঘুম ভেঙে উঠেই আগে প্রয়াসের কোলে উঠে বলবে নাবিলার কাছে নিয়ে যেতে। নাবিলা ওকে কোলে নিয়ে অলিভ নাবিলার বুকে চুপটি করে শুয়ে থাকে। হয়তো মাকে খোঁজার চেষ্টা করে ওর মাঝে। নাবিলা পরম আদরে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। প্রয়াস খেয়াল রাখে কোনোভাবে যেন ওরা একে অপরকে ব্যথা না দিয়ে ফেলে। ওর এখন নিজেকে পরিপূর্ণ মনে হয়। সারা দিন তিনজনের খুনসুটিতে কেটে যায়। অলিভারকে নাবিলার পরিবারও মেনে নিয়েছে। দিশা একবার চেয়েছিল অলিভারকে নিয়ে নিজের আলাদা জীবন শুরু করতে, প্রয়াস দেয়নি। ও ঠিক করে নিয়েছে নাবিলা এবং অলিভার সুস্থ হলে সবার প্রথম নাবিলাকে বিয়ে করবে, তারপর অলিভারকে নিজের সন্তানের স্বীকৃতি দেবে সে। এমিলি নিজেই এই ইঙ্গিত দিয়ে গেছে প্রয়াসকে, কিন্তু ঝামেলা বাঁধালো নাবিলা। কাল দুপুরে বাংলাদেশ ছাড়ার আগে জেসি একবার এসেছিল দেখা করতে। তারপর থেকে নাবিলা আবার অদ্ভুত আচরণ শুরু করে। জেসির সাথে কথা তো বলেই না, উল্টে প্রয়াস জেসির সাথে কথা বলায় তেতে ওঠে। ওর চিৎকার চেঁচামেচিতে ছোট্ট অলিভারও ভয় পেয়ে গেছে খুব। সেই ভয় থেকেই আবার মাম্মার জন্য কাঁদতে শুরু করে। প্রয়াস কিছুতেই নাবিলাকে বিশ্বাস করাতে পারছিল না যে ওকে কেউ নাবিলার থেকে আলাদা করতে পারবে না। কোনো মেডিসিন বা ঘুমের ইনজেকশনও নিচ্ছিল না সে। বাধ্য হয়ে রাত 11টায় তারেক হোসেন কাঁচি ধরে এনে দুটোকে বিয়ে দেন। নয়নতারা বেগম কবুল বলার আগেই নাবিলার মাথায় ওর বিয়ের দোপাট্টাটা পরিয়ে দেয় শুধু। কবুল বলা হয়ে গেলে নাবিলা শান্ত হয়। খেয়াল করে ওর পরিবারের প্রতিটি মানুষ ওকে দেখে মিটমিট করে হাসছে। নার্সও বাদ যায়নি। সবাই বেরিয়ে গেলে প্রয়াস ওর কানের কাছে বলে,
এমন বিয়ে পাগল আমি জীবনে দুটো দেখিনি। নিজে তো লজ্জায় পড়লি, সাথে আমাকেও ফেললি। শেষমেশ আমার বাসর রাতটা এভাবে হাসপাতালে কাটাতে হবে? প্রয়াসের একের পর এক লাগামহীন কথার সম্মুখীন হয়ে নাবিলা নিজেই নার্সকে ঘুমের ঔষধ দিতে বলে। সেই ঘুমের প্রভাব কাটলো অলিভারের ছোঁয়ায়। হয়েছে, আর লজ্জা পেয়ে কাজ নেই। এবার অলিভকে ধর, তোর ভয়ে কাল থেকে আবার মায়ের জন্য কান্না করছে। নাবিলা অলিভকে নিতে হাত বাড়ালো। অলিভ হাতের দিকে চেয়ে আছে। বোধহয় এখনো নাবিলার উগ্র আচরণ ভুলতে পারেনি বেচারা। নাবিলার খারাপ লাগলো খুব। প্রয়াসের জন্য এতটাই ডেসপারেট হয়ে গিয়েছিল যে বাচ্চাটার ওপর কিরূপ প্রভাব পড়বে খেয়ালই করেনি। প্রয়াস অলিভারকে নাবিলার কোলে বসিয়ে দিল। অলিভার গুটিয়ে গেল। আজ আর নিজে থেকে ওকে জড়িয়ে ধরল না। নাবিলা ওর মাথাটা বুকে চেপে ধরতেই অলিভার হু হু করে কেঁদে ফেলল। ছোট্ট দুই হাতে জোরে চেপে ধরল নাবিলাকে। পিঠের কাটা স্থানে হালকা টান পড়লেও নাবিলা সরে গেল। বুঝলো অলিভারের আসলে অভিমান হয়েছে। ঠোঁট ভেঙে ও শব্দ করে কাঁদছে। নাবিলা নিজেও ওর কপালে ঠোঁট ঠেকিয়ে কেঁদে ফেলল। প্রয়াস আলতো হাতে দুজনকে জড়িয়ে ধরল। কি সুন্দর এক দৃশ্য! অচেনা যে কেউ বলবে এখানে একটি ছোট্ট সুখী পরিবার একসাথে মিশে রয়েছে। সুখী পরিবারই তো বলা চলে। বাবা মা না হয়েও প্রয়াস এবং নাবিলা সেই অনুভূতির সাক্ষাৎ পেয়েছে। অলিভারও তাই। নিজের বাবা মাকে কখনোই একসাথে পায়নি। প্রয়াস নাবিলাকে পেয়ে 3 বছরের অলিভার বাবা মাকে অনেকটাই ভুলে থাকতে পেরেছে। অনেক সময় বাবা মা হয়েও অনেকে সেই অনুভূতির সাক্ষাৎ পায় না। একটি পরিবার হয়েও বাচ্চারা সঠিক ভালোবাসা এবং শিক্ষা পায় না। সেই বাচ্চাগুলোর সঙ্গী হয় অবহেলা। সেখানে একটা দুর্ঘটনা অলিভারকে একদিকে নিঃস্ব করে দিয়ে অপরদিকে করে দিয়েছে পরিপূর্ণ। আগের স্বাভাবিক জীবনে সে কখনোই বাবা মাকে একসাথে পেত না, আর না দাদু নানা নানু পেত। এখন সে সবাইকে পেয়েছে। অলিভার ধীরে ধীরে যত বড় হবে ততই মায়ের স্মৃতি আবছা হয়ে সেখানে স্থান পাবে নাবিলা, বা হয়তো পেয়েও গেছে। অলিভার কয়েকটা বাংলা শব্দ শিখে ফেলেছে। প্রয়াস জানে অলিভার একটি নরম মাটির দলা, ওকে যেভাবে খুশি গড়ে তোলা যাবে। তাই প্রতিদিন অল্প অল্প বাংলা শেখাচ্ছে ওকে। নয়নতারা বেগম ওদের দূর থেকে দেখে বড় তৃপ্তি পেলেন। সাইমা বেগমকে উদ্দেশ্য করে বললেন, অনেক সময় হারিয়েও অনেক কিছু পাওয়া যায়, নিঃস্ব হয়েও পরিপূর্ণ হওয়া যায়। ওরাই এর প্রকৃত উদাহরণ। নাবিলার সব দিক দিয়ে মোটামুটি সুস্থ হয়ে উঠলেও ওর পায়ের ক্ষতটা সারেনি। তবে ডাক্তার বলেছে পরের সপ্তাহেই রিলিজ দিয়ে দেবে। বাড়িতে কিছুদিন সাবধানে রাখলেই হবে। অলিভার এখন সম্পূর্ণ সুস্থ। মায়ের জন্য এখন আর কাঁদে না। নাবিলা ঘুমন্ত অলিভারের কপালে ঝুঁকে চুমু এঁকে দিতে গিয়ে খোপা খুলে গেল। চুল সরিয়ে প্রয়াসের দিকে তাকাতেই দেখলো ও ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে। নাবিলা তড়িঘড়ি করে খোপা করতে নিলে প্রয়াস হাত আটকে দিল। নাবিলার কোল থেকে অলিভারকে নিয়ে ওর বেডে নামিয়ে বুক অব্দি চাদর তুলে দিল। ফেরত এসে নাবিলার পাশে বসতেই নাবিলা বলল, বলেছিলে বিয়ের পর বলবে আমার চুল তোমার কেন সহ্য হয় না, এবার বলো। বিয়ে করলেই হলো বুঝি? কোথায় বিয়ে করে বউয়ের সেবা নেব? তা তো না, উল্টে আমি বউয়ের সেবায় 3 রাত নিয়োজিত। নাবিলা ঠোঁট টিপে হেসে ফেলল। হাসবি না, একদম একদম হাসবি না। আচ্ছা, হাসবো না। বলেই নাবিলা আবার হেসে দিল। প্রয়াস নাবিলার সবগুলো চুল একত্র করে তাতে মুখ ডুবিয়ে দিল। নাবিলা থেমে গেল, নইয়ে গেল। ছি, বউয়ের চুলে মুখ ডোবালে নাকি মাথার করে সুন্দর সুবাস পাওয়া যায়। তোর চুলে গন্ধ কেন? নাবিলা ভরকে গেল, বলল, হসপিটালে চুলের যত্ন কে করতে পারে শুনি? বাড়ি ফিরতে দাও, সুগন্ধি যুক্ত শ্যাম্পু ব্যবহার করে চুলের গন্ধে তোমায় পাগল করে দিব। প্রয়াসের হাত নাবিলার চুল ছেড়ে কোমরে চলে গেল। নাবিলার নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। কাঁপা কাঁপা গলায় বলল, কি করছো? ইস, নার্স চলে আসবে। আসবে না, এলো নক করে আসবে। সবাই জানে এখানে স্বামী স্ত্রী আছে। এটা শুধু তোর আর আমার একান্ত সময়। নাবিলা চুপ হয়ে গেল। লজ্জায় কান গরম হয়ে এসেছে ওর। প্রয়াস আবার বলল, এই চুল আমার কেন অসহ্য লাগে জানিস? খোলা চুলে তো সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। এই চুল আমার বুকে প্রেমের ঢেউয়ের মতো আছড়ে পড়ে, আমাকে দিশেহারা করে, মাতাল করে।
প্রয়াসের মুখে হাত দিয়ে নাবিলা নিমজ্জিত কণ্ঠে বলল। প্লিজ চুপ। প্রয়াস নাবিলার হাতটা ঠোঁটের সাথে চেপে ধরল। নাবিলার পুরো শরীর ছিমছিম করে উঠল। অজানা শিহরণ বয়ে গেল হৃদয় জুড়ে। প্রয়াস ওর হাত ছেড়ে দিয়ে একটু কাছে টানতেই নাবিলা সরে গেল। আমার ঘুম পেয়েছে। প্রয়াস বাঁকা হেসে বলল। সারা রাত ঘুমের ওষুধ খেয়ে বেঘরে ঘুমাস। তোর পাশে নির্ঘুম রাত কাটে আমার। সেই সময় তোকে কোথায় কোথায় কিভাবে কিভাবে ছুঁই জানিস? নাবিলা বিস্ফোরিত চোখে তাকালো। মানে তুমি এত খারাপ? না, এত খারাপ না, কম কম খারাপ। কি করো তুমি আমি ঘুমোলে? বেশি কিছু না, শুধু শুধু? প্রয়াস নাবিলার ওষ্ঠদ্বয় নিজের আয়ত্তে নিয়ে নিল। নাবিলা থমকে গেল, নিঃশ্বাসের গতি বৃদ্ধি পেল। প্রয়াসের বুকের কাছটায় টি শার্ট খামচে ধরল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে প্রয়াস বলল। এটুকুই শুধু। নাবিলা নিজের ভর ছেড়ে দিল প্রয়াসের উপর। প্রয়াসকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করল। এই যন্ত্রময় নির্ঘুম রাতে সমাপ্তি চাই আমি। তোকে বুকে নিয়ে একটা লম্বা সুখের ঘুম দিতে চাই। চারিদিকে আলো ঝলমল করছে। রাতের আধার ঠেলে কৃত্রিম আলোয় চারপাশ মুখরিত। বাড়ির প্রতিটি মানুষ ক্লান্ত ভঙ্গিতে ছোটাছুটিতে ব্যস্ত। রাত গভীর হওয়ার আগে কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা চলছে। প্রকৃতিতে শীতের বরণ হয়ে গেছে অনেক দিন, এখন প্রায় বিদায়ী পথে। শীতল সমীরণ কাঁপিয়ে তুলছে নাবিলার শরীর ও মন। চাদরটা আরেকটু পেঁচিয়ে নিল গায়ে। ফুলে সজ্জিত রুমে আর একবার চোখ বুলিয়ে নিল। ফুলের সাথে মোমবাতির আলোয় মুড়ে রয়েছে ঘরটা। প্রয়াসের রুচি যে কতটা উন্নত তার প্রমাণ ওর প্রতিটি কাজেই পাওয়া যায়। রুমের প্রতিটি জিনিসই সাধারণের মাঝে শৌখিন। বিয়ে উপলক্ষে পুরো বাড়ির চেহারা বদলে দিয়েছে সে। নতুন জীবনের সাথে বাড়ির আনাচে কানাচেও নতুন জিনিসপত্র ঠাঁই পেয়েছে। নাবিলা হঠাৎই লজ্জায় নুইয়ে গেল। ওর আজ সবই অদ্ভুত সুন্দর লাগছে, নিজেকে পরিপূর্ণ লাগছে। নাবিলা এখন সম্পূর্ণ সুস্থ। বাড়ি ফিরেছে প্রায় 3 মাস হতে চলল। পায়ের আঘাতও সেরে গেছে। তাই তারেক হোসেন এবং শাহেদ সাহেব তাদের অপূর্ণ কাজটা আজ সম্পূর্ণ করে দিল। নাবিলা এবং প্রয়াসের পুনরায় বিয়ে হলো আজ। শুধু তাই নয়, ওরা এখন বাবা মা, অলিভারের বাবা মা। অলিভার এখন প্রয়াসকে বাবা এবং নাবিলাকে মা বলে ডাকে। নাবিলার সমস্ত পৃথিবী জুড়ে এখন অলিভারের বসবাস। জন্ম না দিয়েও মা হওয়ার এক অমোঘ আনন্দ পেয়েছে সে। ছোট্ট অলিভার নিত্য নতুন বাংলা শিখছে প্রতিদিন। আধো আধো কণ্ঠে যখন মা মা বলে নাবিলার পেছনে ছোটে, তখন ওর নিজেকে স্বয়ং সম্পূর্ণ পরিতৃপ্ত মনে হয়। ব্যথা পেলে যখন কেঁদে ভাসায়, তখন নাবিলা আপনা আপনি হাজারটা আদুরে ভাষায় ওকে আগলে নেয়। কখনো শাসন করে, আবার আদর করে গল্প শোনায়, বুকে নিয়ে ঘুম পাড়ায়, যেমনটা এখন রেখেছে। নাবিলা ওর বুকে লেপ্টে থাকা ঘুমন্ত অলিভারকে একবার দেখে নিল। কপালে ছোট্ট একটা চুমু খেয়ে চাদরটা মুড়িয়ে দিল আরো কিছুটা। রুমের মধ্যে চোখ বুলিয়ে আপন মনে হেসে ফেলল নাবিলা। অলিভার ইতিমধ্যেই ঘুমানোর আগে একবার তাণ্ডব চালিয়ে ফেলেছে ঘরটায়। ওকে বিয়ের সাজে দেখে অলিভার ভেবেছিল মা চলে যাচ্ছে কোথাও। বিয়ে হওয়া মানে নিজের বাড়ি থেকে বিদায় নেওয়া। বিষয়টা কিভাবে বুঝেছে কে জানে। সমানে কেঁদেই গেছে নাবিলাকে জড়িয়ে ধরে। কাউকে কাছে পর্যন্ত আসতে দেয়নি। ওর পাগলামি শান্ত করেছিল প্রয়াস, কিন্তু তবুও নাবিলা চলে যেতে পারে ভেবে ওর শাড়ির আঁচল নিজের হাতের ঘড়ির সাথে বেঁধে রেখেছিল। অলিভারের এমন কাণ্ডে উপস্থিত সবাই হেসে কোটি কোটি। ও শুধু চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখেছে, যেন বলতে চেয়েছে মাকে একবার আমার থেকে আলাদা করে দেখো, তোমাদের খবর আছে। ছিটকিনির আওয়াজে ঘুরে দাঁড়ালো নাবিলা। প্রয়াস এসেছে। সাদা পাঞ্জাবিতে এক আলাদা শোভা ফুটে উঠেছে ওর গায়ে। রুমের দিকে চোখ বুলিয়ে আপন মনে হেসে ফেলল। বুঝতে বাকি নেই একজন এত ফুল একসাথে দেখে খুশিতে গড়াগড়ি খেয়েছে। ধীর পায়ে নাবিলার কাছে এসে ঘুমন্ত অলিভারকে ওর কোল থেকে নিয়ে নিল সন্তর্পণে।
দরজার সামনে গিয়ে নয়নতারা বেগমের কোলে দিয়ে দিল ওকে। অলিভারের আরেকজন পছন্দের মানুষ নয়নতারা বেগম। দুজন দুজনের ভাষা কম বুঝলেও কথা বলে চলে অনবরত। নয়নতারা বেগম অলিভারকে নিয়ে চলে যেতেই প্রয়াস দরজা আটকে ফিরে আসলো। নাবিলা বলল, পাঠিয়ে দিলে কেন? ঘুম ভেঙে গেলে আবার কেঁদে কেটে অস্থির হয়ে পড়বে। কিছু করবে না, সকালে ঘুম থেকে ওঠার আগে আবার নিয়ে আসবো। নাবিলা চুপ করে গেল। কি কথা বলবে ভেবে পেল না। প্রয়াস ওর হাত ধরে খাটে বসিয়ে দিল। তারপর হাঁটু গেড়ে গোলাপের পাপড়ি ছড়ানো মেঝেতে বসে পড়ল। নাবিলা বাধা দিতে চাইলে বলল, দেখতে দে আগে। লাল পাড়ের সাদা বেনারসি শাড়িতে বাঙালি নববধূর রূপ হাজার গুণে বেড়ে যায়। প্রয়াসের প্রথম অনুভূতির সাক্ষী ছিল লাল সাদা শাড়ি, তাই বিয়েতেও সেটাই পরেছে নাবিলা। লাল টকটকে লিপস্টিক, কাজল কালো চোখে খুন হতেও দ্বিধা করবে না প্রয়াস। প্রয়াস নাবিলার খোপায় হাত দিতে গেলেও ও না বুঝে সরে গেল। এত ছটফট কেন করছিস? চুপচাপ বসে থাক। নাবিলা থেমে গিয়ে মাথা নিচু করে নিল। প্রয়াস কি করতে চাইছে ও বুঝতে পারছে না, তবে ওর বুকের বাপাশে যে হারে বাদ্যযন্ত্র বেজে চলেছে সেটা পাছে প্রয়াস টের পেয়ে যায়, সেই ভয়ে দূরে থাকতে চাইছে। প্রয়াস ওর খোপার ফুল এবং ক্লিপ খুলতে খুলতে বলল, বাঁচতে থাক, মন্দ লাগছে না শুনতে। নাবিলার থুতনি বুকের সাথে লেগে গেল। লোকটা ওকে লজ্জায় ফেলতে পারলে খুশি হয় যেন। চুলের প্রতিটি ক্লিপ খুলে ওর কোকড়ানো চুলগুলো পিঠে ছড়িয়ে দিতেই প্রয়াসের ঘাম ছুটে গেছে। উফ, এত কিছু লাগে চুল বাঁধতে হয় নাকি? নাবিলা হেসে আঁচল উঠিয়ে একবার প্রয়াসের কপাল মুছিয়ে দিল। যদিও ঘাম নেই কপালে। প্রয়াস ওর চুলগুলোতে আঙ্গুল চালিয়ে বলল, তোকে সেবার জেসির সাথে শাড়ি পরার পর বলেছিলাম না একটা জিনিস মিসিং ছিল? হ্যাঁ, কিন্তু আমি কোনো কিছুই মিসিং পাইনি। ছিল। আমার প্রথম অনুভূতি সেই সূর্যোদয় রক্তিম ভরে খোলা চুলে সদ্য যৌবনে প্রস্ফুটিত এক রমণীর পায়ে আলতা দিতে ব্যস্ত ছিল। সেই আলতা পরা রক্তিম দৃশ্যটাই আমার মাথায় গেঁথে গেছিল, তাও সারা জীবনের জন্য। অথচ জেসির সাথে শাড়ি পরে আসল জিনিসটাই রেশ নেই। আমি অবশ্য আলতাটা এনেছিলাম, কিন্তু দেওয়ার ইচ্ছা হয়নি। আমি চেয়েছি দ্বিতীয়বার তোকে আলতাটা না হয় আমি পরিয়ে দেব। আজ আমার সেই ইচ্ছাটা পূরণ করতে চাই আমি। প্রয়াস কাবার থেকে একটা প্যাকেট বের করলো, তাতে আলতা। মেঝেতে বসে সযত্নে নাবিলার পায়ে আলতার টান আঁকতে লাগলো সে। নাবিলা বিমোহিত অক্ষি যুগলে মানুষটাকে দেখে গেল। এত সযত্নে কিভাবে ভালোবাসে মানুষটা। আলতা পরিয়ে নাবিলাকে দাঁড় করিয়ে ভালো মতো দেখে বলল, অপূর্ব, আমার স্বপ্নে সাজানো যত্নে রাখা বউটা আজ আমার সামনে। বলেই নাবিলার কপালে ঠোঁট ছোঁয়ালো। নাবিলা আলতো করে প্রয়াসের বুকে মাথা রাখলো। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো প্রয়াসকে ওর জীবনের সাথে জুড়ে দেওয়ার জন্য। প্রয়াসের স্পর্শ খানিক গভীর হতেই দরজায় ধুমধাম শব্দ হতে লাগলো। প্রয়াস নাবিলা দুজনের চমকে উঠল। প্রয়াস এগিয়ে গিয়ে দরজা খুলতেই অলিভারের কান্নামাখা ঘুম চড়ানো মুখটা নজরে এলো। নাবিলা সেটা দেখেই দ্রুত পায়ে হেঁটে ওকে কোলে তুলে নিল। অলিভার কান্না চড়ানো কণ্ঠে অভিযোগ করলো, কেন ওকে ছেড়ে বাবা মা এই সুন্দর ঘরে ঘুমাবে। নাবিলা ওকে ফুলের মাঝে বসাতেই কান্না থেমে গেল। নাবিলার গলা ছেড়ে বিছানায় হুটোপুটি শুরু করলো। প্রয়াস আফসোসের নিঃশ্বাস ফেলে দরজা লাগিয়ে দিল। অলিভারকে কিছুক্ষণ দলাই মলাই করে নাবিলা যখন উঠে দাঁড়ালো, অলিভারের নজর গেল আলতার কৌটার দিকে। প্রয়াসের কাছে জানতে চাইলে সে নাবিলার পায়ের দিকে দেখিয়ে বলল, এটা পায়ে দে, দেখো তোমার মায়ের মতো পায়ে দিয়েছি। অলিভার খুশি হয়ে বলল, পেন্টিং। পেইন্টিং। অলিভার নিজের পা এগিয়ে দিয়ে মায়ের মতো পেন্টিং করে দিতে বলল। প্রয়াস দাঁত মুখ খিচিয়ে একবার নাবিলাকে দেখে নিল। ও মিটমিট করে হাসছে। প্রয়াসের ইচ্ছে করলো আলতা নিজের মাথায় ঢালতে। ছেলে কিনা মায়ের মতো আলতা পরবে। পাঞ্জাবির হাতা উপরে তুলে লেগে পড়লো ছেলের পায়ে আলতা লাগাতে। বিড়বিড় করে বলল, প্রথম বাসর গেল হাসপাতালে, দ্বিতীয়টা গেল ছেলের পেছনে। তোর কপালে নিশ্চয় বয়স হানি তো নেই রে প্রয়াস। মা বোধহয় আগে জানতো তার ছেলেকে সারা জীবন কিছুতে প্রয়াস করেই কাটাতে হবে, তাই তো নামটাও রেখেছে তাই। উফ।
নাবিলা ওর কথায় খিলখিল করে হেসে উঠল। ওর হাসি দেখে কিছু না বুঝেই অলিভারও হাসিতে যোগ দিল। ছোট্ট সংসার হেসে খেলে 3 বছর পার হয়ে গেছে। অলিভারের এখন 6 বছর বয়স। বাংলা ভাষায় একদমই দক্ষ হয়ে উঠেছে সে। পড়তে কিংবা লিখতেও অসুবিধে নেই। অলিভারের যখন 4 বছর বয়স তখন হুট করে অয়নের বাবা মায়ের তাদের নাতির প্রতি ভালোবাসা গলে গলে পড়তে শুরু করে। অয়ন জেলে থাকায় ছেলের একমাত্র স্মৃতিকে তারা নিজের করে নিতে চায়। এতে করে 2 পরিবারের রীতিমতো সংঘর্ষ লেগে যায়। অয়ন পরে নিজেই জানায় তার ছেলের প্রতি ওর কোনো দাবি নেই এবং ওর বাবা মাকেও অলিভারের ধারে কাছে যেতে নিষেধ করে দেয়। সময় থাকতে যে ভালোবাসা অলিভারকে দিতে পারেনি, এখন সেই ভালোবাসা উথলে পড়লেও অলিভারের আশা করে না অয়ন। ওর সারা জীবন দখল করে থাকবে অনুশোচনা। এর মাঝে দিশার সাথে অলিভারের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। দিশা সময় পেলেই অলিভারের সাথে সময় কাটাতে চলে আসে। অয়নের সূত্রে অলিভারের চেহারার বাঙালি আদল থাকলে গায়ের রং এবং নামের জন্য অনেক অপরিচিত মানুষজন জিজ্ঞেস করত অলিভার বিদেশে কিনা। সেই বিড়ম্বনা কাটাতে নাবিলা ওর নাম রেখেছে আদ্র, অলিভার আদ্র। এখন আর তেমন সমস্যায় পড়তে হয় না। আদ্র জানে নাবিলা ছাড়াও তার আর একটা মাম্মা আছে আকাশে। এমিলির একটা বড় ছবি ওর ঘরে টাঙানো রয়েছে। প্রয়াস নিজেই চায়নি আদ্র ওর আসল মাকে ভুলে যাক। যদিও অয়নকে আদ্র পুরোপুরি ভুলে গেছে। সে জানে তার বাবা প্রয়াস এবং মা নাবিলা। এমিলি হচ্ছে ওর অ্যাঞ্জেল মাম্মা, যিনি আকাশে থাকেন। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী পালন করে ওরা। নাবিলা এখন পুরোপুরি সংসারী হয়ে উঠেছে। ছেলে এবং সংসার দুটোই সামলে যাচ্ছে। প্রয়াসের ভালোবাসা এবং ভরসায় নাবিলা এখন একজন স্বয়ংসম্পূর্ণ নারী, স্ত্রী এবং মা। ওর বিয়ের বছর ঘুরতেই নয়নতারা বেগম পৃথিবী ত্যাগ করেন। সেই শোকে 2 পরিবারের সবাই মুষড়ে পড়ে, বিশেষ করে নাবিলা। তারপর থেকেই 2 পরিবার একসাথেই থাকে। ইদানিং নাবিলা এবং প্রয়াসের একটা মতবিরোধ চলছে। বিষয়টি হলো নাবিলা মা হতে চায় এবং প্রয়াস তাতে কিছুতেই রাজি নয়। প্রয়াস চায় আদ্রকে নিয়েই বাকি জীবন পার করে দিতে। এই নিয়ে বেশ কয়েকবার তর্ক হয়ে গেছে দুজনের। নাবিলা রাগ করে 2 সপ্তাহ কথা বলে না, এমনকি এক ঘরে থাকাও বন্ধ করে দেয়। তাতেও প্রয়াস বাচ্চা নিতে নারাজ। নাবিলা বাচ্চার ব্যাপারে কারোর সাথে কথা বলতে গেলেই এড়িয়ে যায় সবাই। বিষয়টি খটকা লাগে ওর। যেই প্রয়াস বাচ্চা এত ভালোবাসে, সে কিনা নিজের একটা সন্তান চাইছে না, ভাবতেই অবাক হচ্ছে নাবিলা। অ্যাক্সিডেন্টের সময়কার পুরনো সব মেডিকেল রিপোর্ট বের করে চেক করে নাবিলা, কিন্তু তেমন কিছুই বোঝে না। তাই কাগজগুলো একজন গাইনোকোলজিস্টকে দেখালে তিনি জানান অ্যাক্সিডেন্টে নাবিলার জরায়ু ক্ষতিগ্রস্ত হওয়ায় মা হওয়ার সুযোগ প্রায় অনেকটাই কম। যদিও কনসিভ করে তাহলে মা কিংবা বাচ্চা দুজনেরই লাইফ রিস্ক থাকতে পারে। কথাগুলো শুনে নাবিলা থমকে যায়। ওর পুরো পরিবার জানতো এইটা শুধু ওকেই জানানো হয়নি। তাই তো প্রয়াস বাচ্চা নিতে চাই না। নাবিলা এরপর থেকে নিজেকে শক্ত করে নিল। হয়তো ওর সন্তান ধারার ক্ষমতা নেই বলেই আদ্র ওর জীবনে এসেছে ওকে মাতৃত্বের স্বাদ দিতে। এরপর আরো 1 বছর কেটে গেল। নাবিলা আর বাচ্চার জন্য জেদ করেনি, বরং আদ্রকে নিয়েই ওর সারাটা দিন ভালোভাবে কেটে যায়। ইদানিং ওর শরীরটা ভালো যাচ্ছে না। প্রয়াস তা দেখে ওকে ডাক্তারের কাছে নিলে জানতে পারে নাবিলা কনসিভ করেছে। খবরটাতে নাবিলা এবং আদ্র খুশি হলেও বাকি সবার মুখের হাসি উধাও হয়ে গেল। প্রয়াসের নিজের উপর রাগ হলো। ওর ভুলেই ঘটনাটা ঘটেছে। ডাক্তার জানিয়েছে নাবিলা মোটামুটি সুস্থ, তবে বাচ্চা পেটের মধ্যে যত বড় হবে কমপ্লিকেশন তত বাড়বে। ডেলিভারি টাইমে একটা বড় ঝুঁকি থাকছেই। আতঙ্কে প্রয়াসের শরীর হিম হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। অন্যদিকে নাবিলা বাচ্চাটা নিয়ে একটু বেশি এক্সাইটেড হয়ে গেল। দিন যত যেতে লাগলো প্রয়াসের দুশ্চিন্তা এবং নাবিলার খুশি দুটোই বাড়তে লাগলো। অ্যাবর্শন করানোর কথাও প্রয়াস ভাবতে পারে না, কারণ ওরা 3 মাস পার হওয়ার পর জানতে পেরেছে প্রেগনেন্সির ব্যাপারে। আর করানোর সুযোগ থাকলেও প্রয়াস সেটাকে সাপোর্ট করে না। এতে নাবিলা ভেঙে পড়বে। প্রয়াস দিশেহারা হয়ে পড়ে। ওর চিন্তা নাবিলা বোঝে। প্রতিদিন রাতে প্রয়াসের বুকে মাথা রেখে একটা কথাই বলে, আমি ঠিক আছি, কিছু হবে না, দেখো।
অন্যদিকে আদ্র নিজের ঘরেই এক পাশ ছেড়ে দিয়ে নতুন বাবুর খেলার ঘর বানিয়ে ফেলেছে। মায়ের সব দিকে খেয়ালও রাখছে ছেলেটা। প্রেগনেন্সির 5 মাস হওয়ার পর নাবিলার অনুরোধে জেসি বাংলাদেশে আসে। নাবিলা হসপিটালে জেসির সাথে খারাপ ব্যবহার করায় অনুতপ্ত। জেসির তখন থেকেই ভগ্ন হৃদয়। তার উপর নাবিলার ওইরূপ ব্যবহার নিতে না পেরে মনোকষ্ট নিয়ে বাংলাদেশ ত্যাগ করে। এরপর নাবিলা অনেকবার আসতে বলেছে ওকে, জেসি এড়িয়ে গেছে। নাবিলার প্রেগনেন্সি এবং সেটার জটিলতা শুনেই জেসি আবার বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়। পরের মাসে চলে আসে সে। জেসি মুভ অন করার চেষ্টা করছে অনেক দিন যাবত। সব ঠিক থাকলে পরের বছর সে বিয়ে করবে ওর এক কলিগকে। দেখতে দেখতে নাবিলার 9 মাস হয়ে এসেছে। জেসি, আদ্র এবং প্রয়াস সারাদিনই ওর পাশে থাকে। মাঝে মাঝে দিশাও এসে যোগ দেয়। তবে শরীরটা ইদানিং একটু বেশিই খারাপ করে নাবিলার। হাঁটাচলা করাও কষ্টকর মনে হয়। প্রয়াস নিজে নাবিলাকে ধরে ধরে সব জায়গায় নিয়ে যায়। 8 বছর বয়সী আদ্র যথেষ্ট ম্যাচিওর হয়ে উঠেছে মায়ের ব্যাপারে। যদিও সে জানে না তার মায়ের প্রেগনেন্সি কমপ্লিকেশন রয়েছে। আজ খুব ভোরে নাবিলার শরীর খারাপ হয়। প্রয়াস ঘুমের মাঝে গোঙানির আওয়াজ পেয়ে হুড়মুড় করে উঠে পড়ে। নাবিলাকে নীল হয়ে যেতে দেখে ভয় পেয়ে যায়। জেসিকে আদ্রকে দেখে রাখতে বলে প্রয়াস ছোটে নাবিলাকে নিয়ে। কনসিভ করার পর থেকে ওর শ্বাসকষ্টের একটা সমস্যাও দেখা দিয়েছে। হাসপাতালে নিতেই ডাক্তাররা ওকে অ্যাডমিট করে নেয়। জানায় আগে ওর কমপ্লিকেশনগুলো বোঝে, শ্বাসকষ্ট কমলে তারপর অপারেশন করা হবে। প্রয়াস পাথরের মতো হয়ে গেল। নাবিলা জ্ঞান হারানোর আগে শুধু কয়েকটা কথা হলো দুজনের মাঝে। আমার বাচ্চাটাকে যে কোনো পরিস্থিতিতে বাঁচাতে বলবে প্লিজ। আমার কিছু হয়ে গেলে তুমি ওদের খেয়াল রেখো। আমি তোকে মেরে বুড়িগঙ্গায় ফাঁসি দেব যদি আরেকবার এসব কথা বলেছিস। তো আমার জীবনটাকে তুই বাবার মতো করে দিতে চাস? না, কখনোই না। তুমি কখনোই আঙ্কেলের মতো ভেঙে পড়বে না, সব সময় শক্ত থাকবে। প্রয়াস হাউ হাউ করে কেঁদে ফেলল, বলল, আমাকে এত কষ্ট দিয়ে কি পাস তুই? যেদিন থেকে ভালোবেসেছিস শুধু যন্ত্রণায় দিয়ে গেছিস। এবার আমাকে শান্তি দে একটু, নাহলে নিজের সাথে আমাকেও নিয়ে যা। তোকে ছাড়া এই পৃথিবী আমার কাছে অর্থহীন। তুই বিহীন আমি এই পৃথিবীতে থাকতে চাই না। আমার আত্র বাঁচবে না রে, ওকে আর মাহারা করিস না। আমাদের দুজনের কথা ভেবে তোকে ফিরে আসতেই হবে, আসতেই হবে। আল্লাহ এতটা নিষ্ঠুর হবেন না আমাদের প্রতি। নাবিলা জ্ঞান হারানোর পূর্বে বিড়বিড় করে কিছু বলল। প্রয়াস কানের কাছে মুখ নিতেই শুনতে পেল, ভালোবাসি তোমাকে, এই জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি চাই তুমি সব সময় সুখে থাকো। তোকে ছাড়া আমার জগৎ যে সুখহীন মরুভূমি। জেসি অলিভারকে বুঝিয়ে সুঝিয়ে স্কুলে পাঠিয়েছিল। দুপুর হতেই বাড়ি ফিরে দেখে দিশা আন্টি এসেছে। বাহির থেকেই দিশার ফোনে কথা বলা শুনতে পায় আদ্র। জানতে পারে ওর মা জীবন ঝুঁকি নিয়ে হাসপাতালে ভর্তি, অথচ সে জানতই না মায়ের এমন কোনো ঝুঁকি রয়েছে। জেসি ওকে খাবার খাওয়াতে আসলে ও মানা করে দেয়। কাঁদতে কাঁদতে ড্রাইভারকে অনুরোধ করে হাসপাতালে যায় সে। গিয়ে দেখে প্রয়াস প্রায় ভঙ্গুর অবস্থায় বসে আছে। বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে ছেলেটা। প্রয়াসের কাছে একটাই সান্ত্বনার বাণী, বাবা আছি তো। নাবিলার সিজার অপারেশন শুরু হলো দুপুরের পর। প্রয়াস এবং নাবিলার পরিবারের রুদ্ধশ্বাস এক সময় অতিবাহিত হয় অপারেশন শেষ হওয়া অবধি। হঠাৎ একটা বাচ্চার কান্না শুনে ওর হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় প্রয়াসের। নার্স একটা বাচ্চাকে তোয়ালে পেঁচিয়ে নিয়ে বেরিয়ে আসে, বলে মেয়ে হয়েছে। প্রয়াস হন্যে হয়ে জিজ্ঞেস করে, আমার নাবিলা কেমন আছে? নিশ্চিন্তে থাকুন, উনি বিপদমুক্ত, তবে সুস্থ হতে সময় লাগবে। প্রয়াস জেসির কোল থেকে বাচ্চাটা নিয়ে শব্দ করে কেঁদে ফেলল। ওর সাথে যুক্ত হয় আদ্র। জেসি দূর থেকে দু চোখ ভরে ওদের ভালোবাসার কান্না দেখল। নাবিলার সুস্থ হতে 3 শতেক সময় লাগলো। প্রয়াস, নাবিলা এবং নতুন সদস্যকে নিয়ে বাড়ি ফিরতে উৎসব শুরু হয়ে গেল। আদ্র বোনের নাম রাখলো অলিভিয়া অদ্রিতা। নামটা নাবিলা এবং আদ্র মিলে ঠিক করেছে। আদ্র নিজের বোনকে কোলছাড়া করতেই চাইছে না। একটা পুতুল সোনাকে পেয়ে ওর মধ্যে বড় ভাইয়ের মতো দায়িত্ববোধ আসতে শুরু করেছে। উৎসব প্রায় একটা গেট টুগেদারে পরিণত হলো। মাহি এবং সোহান তাদের 3 বছরের ছেলে মিহানকে সাথে নিয়ে এসেছে।
ওদের বিয়ে হয়েছিল নাবিলার বিয়ের 1 বছর পর। তানজিলা এবং নাফিসের 2টা মেয়ে। দিশা এখনো বিয়ে কিংবা সম্পর্কে জড়ায়নি, আর জেসি জড়ানোর প্রচেষ্টায়। খাবার টেবিলে সবাই মিলে হইচই পড়ে গেল। পুরনো কথা স্মৃতিচারণ করে সকলে মেতে উঠল। রাতে মায়ের সাথে গল্প করে রুমে আসতেই দেখল আদ্র এবং প্রয়াস মিলে অদ্রিতাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। নাবিলা নিঃশব্দে হেসে ফেলল। অদ্রিতা ঘুমানোর বদলে বাবা ভাইয়ের কাণ্ড দেখতে লাগলো ড্যাব ড্যাব করে। নাবিলা এসে আদ্রকে জোর করে ঘুমাতে পাঠালো। আদ্র বোনের কপালে চুমু খেয়ে ঘুমাতে গেল। অদ্রিতা ঘুমালে আদ্রকে একবার দেখে এসে নাবিলা প্রয়াসের পাশে বসলো। প্রয়াসকে জড়িয়ে নিতেই কাঁধে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করলো সে। প্রয়াস নাবিলাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। বাবুরামু, এত জলদি টায়ার্ড হলে চলে? আমার আরো এক ধাপ নির্ঘুম রাতে সমাপ্তি ঘটল। এবার একটা শান্তির ঘুম দিতে চাই, আমাকে ঘুম পাড়িয়ে দে। পারবো না। নাবিলা গাল ফুলিয়ে বলল, তোমার 2 বাচ্চার মা হয়ে গেলাম, এখনো আমায় তুমি করে বললে না। প্রয়াস ওর গাল টেনে বলল, আর বলবো না। আমার জীবনে তোর উপস্থিতি, ভালোবাসা তুইময় হয়েই থাকবে, বুঝলি আমার গোলমূল? তুমি কি আমার উপর বিরক্ত হও না? এত কষ্ট দেই তবুও সহ্য করো কিভাবে আমাকে? আমার ভালোবাসা বিরক্তি বলে কিচ্ছু নেই, শুধু আছে আমার পুতুল বাচ্চাদের এবং তাদের পুতুল আম্মুর জন্য এক আকাশ ভালোবাসা। ভালোবাসি। ওসব বলে কাজ হবে না, আমার শান্তির ঘুম দরকার, ঘুম পাড়িয়ে দে। এমন সময় অদ্রিতা ঘুম ভেঙে কেঁদে উঠল। নাবিলা তড়িঘড়ি করে উঠে গেল ওর কাছে। প্রয়াস আফসোসের সুরে বলল, সারা বেলা ভালো থেকে বা আমাকে একসাথে দেখলেই তোদের শুরু হয় না? আমাদের একান্ত ভালোবাসায় আরো একজন এলাচি যুক্ত হলো।